মিডিয়া, টক শো, পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের আনাচে কানাচে, চায়ের আড্ডায়, দেশে, দেশের বাইরে, ভারতে, আমেরিকায় মানুষের একটাই প্রশ্ন, দেশ আসলে কে চালায়? দেশ কি বিএনপি চালায়? লন্ডনে বসে বসে তারেক রহমান চালায়, নাকি বিএনপির ভিতরের বামপন্থীরা চালায়, নাকি জামায়াত ইসলামী দেশ চালায়? আসলে কি ডক্টর ইউনূস দেশ চালায়? এই রকম প্রশ্নে তাজ্জব আমরা সাধারণ মানুষেরা। আপনি আসলে খেয়াল করলে দেখবেন বিএনপিকে আসলে কি সরকার পাত্তা দিচ্ছে? ডক্টর ইউনূস মোটেই পাত্তা দিচ্ছে না। সর্বশেষ বিএনপির সকল আশা ভরসা লটারির নিচে ধামাচাপা দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখনও হয়তো আপনি ক্লিয়ার হতে পারেননি। সর্বশেষ যখন ডক্টর ইউনূসের সাথে মির্জা আব্বাস সহ কিছু বিএনপির নেতা গিয়ে দেখা করেছে যে প্রশাসনের প্রচুর জামায়াতের লোক, পুলিশের এসপি ডিসি সব জামায়াতের, এগুলাকে চেঞ্জ করতে হবে, নইলে প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না, সমতল সবার জন্য সমান তৈরি হবে না। এটাকে কি ডক্টর ইউনূস পাত্তা দিয়েছে? দেয় নাই। না দিয়ে কি করেছে ডক্টর ইউনূস? বলছে লটারির মাধ্যমে ডিসি এসপি সিলেক্ট করা হবে কে কোন জেলায় যাবে। এসপিদের মধ্যে একটা লটারি হবে, ডিসিদের মধ্যে একটা লটারি হবে, এরপরে কাকে কোন জেলায় দেওয়া হবে সেই অনুযায়ী নির্ধারিত হবে। দেখেন, লটারির ব্যাপারটাকে সামনে আনা হয়েছে। এর অর্থ কি? অর্থ তোমার কথা আমি শুনি নাই, বিএনপিকে পাত্তাই দেয় নাই ডক্টর ইউনূস। লটারির নিচেই ধামাচাপা পড়ে গেল বিএনপির আশা ভরসা, লটারির নিচেই চাপা, মানে লটারিতেই বিএনপি সাইজ, লটারি দিয়েই সাইজ করছে ডক্টর ইউনূস। এই যে দেখেন, এর আগে জামায়াতও কিন্তু অভিযোগ করেছিল যে প্রশাসন একটি দলের, সব বিএনপির। জামায়াত যেটা 10 দিন আগে ভাববে, এখন থেকে 10 দিন আগে যেটা জামায়াত ভেবেছে, বিএনপি এখন থেকে 10 দিন পরে সেটা ভাববে। জামায়াতের বিএনপি বুঝতেই পারে নাই, ঠিক আছে? এইসব বয়াতি মাজার, এরা সব ভারতপন্থী আওয়ামী লীগের। এরা হইল ভারতের, বাংলাদেশের মাজার, কালচারাল অঙ্গনের উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নাসিরউদ্দিন ইউসুফের, এটা এই ভিডিওর অংশ না, তারপরে বলতেছি। তারপরে বাংলাদেশের জার্নালিজম উইদাউট চেইন, নিকোলেরা, এইসব সংগঠনগুলো সব পরিচালিত করে। ভাই আপনি বুঝেন আর না বুঝেন, এগুলাকে কাওমিদের একটা অংশ আছে, ঠিক আছে? দেওবন্দ পুরা, দেওবন্দ কিন্তু রয়ের, এটা দেওবন্দের আলেম ওলামারা এরা সব রয়ের কন্ট্রোলে চলে গেছে। আপনি যেটা যত আগে বুঝবেন, আপনি নিজেকে ধরে নেবেন তত আপনি মেধাবী। আর যদি দেখেন আপনি মানতে পারেন না, না এটা ভারত করতে পারে না, তাহলে আপনি ধরে নেবেন, আপনার বুঝতে সময় লাগবে, তবে বুঝবেন একদিন। একদিন বুঝতে পারবেন। বুঝেন না? ভারতের এক ইশারায় দেওবন্দকে কাজে লাগিয়ে পুরা আফগানিস্তানকে নিজেদের পক্ষে নিয়ে গেছে কে? ভারত। পাকিস্তানের বিরুদ্ধে লাগাই দিছে। দেওবন্দের কারবার বুঝতে পারছেন আপনি? আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে লাগাইতে আরও 3 বছর সময় লাগতো, কিন্তু দেওবন্দকে, ভারতের হাতে তো দেওবন্দ, আর দেওবন্দের শিক্ষাটাকে মানে আফগানিস্তান তালেবানরা। এই দেওবন্দকে কাজে লাগে। তো বাংলাদেশে যারা দেওবন্দি আছে, বাংলাদেশে যারা কাওমি আছে, তারা কি এই প্রভাবের বাইরে? আপনি বাংলাদেশের কাওমি আলেম এবং দেওবন্দের আলেমদেরকে খুব আন্তরিকভাবে জিজ্ঞেস করবেন কাশ্মীর ইস্যুতে তাদের মতামত কি, কাশ্মীরের ব্যাপারে তারা কিভাবে, দেখবেন তাদের দেওবন্দি বা কাওমিদের থেকে আসল কথা বেরিয়ে আসবে। ওই কথাটা মিলে যাবে আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে, বাংলাদেশের বামপন্থীদের সাথে। এরপরে বাংলাদেশের দেওবন্দ কাওমিদের সাথে জিজ্ঞেস করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্তুলার মানিয়ে তাদের মতামত কি, দেখবেন আপনার সত্যিকার অর্থে বেরিয়ে আসবে। এগুলো হলো একটা মানুষ বা সংগঠনকে চিনার ইন্টেলেকচুয়াল কিছু রুট। আপনি এইভাবে যখন আপনার প্রশ্নের কর্নার দেখে সে আপনাকে চিনে ফেলবে, আবার আপনিও তাকে তার অ্যান্সারের কর্নার দেখে বুঝতে পারবেন। এটাই কিন্তু চিনে ফেলার একটা রুট। আপনি টক শো উপস্থাপক যখন প্রশ্ন করে,
প্রশ্নের বাড়ির সাথে সাথে আপনি বুঝে ফেলবেন সে কোন সাইডে কথা বলতেছে, তার প্রডিউসার কোন সাইডের লোক। তাকে যাকে আপনি চেনেন না তাকেও আপনি ধরে ফেলতে পারবেন সে কোন রাজনৈতিক মতাদর্শে, সে ভারতপন্থী নাকি বাংলাদেশপন্থী। ঠিক আছে, প্রডিউসারকে একটা টকশোর একটা উপস্থাপক বা উপস্থাপিকার একটা প্রশ্নে আপনি তাকে চিনে ফেলবেন এবং এই অনুষ্ঠানের প্রডিউসার যে তাকেও চিনে ফেলবেন। কোনো হাউকাউ করার দরকার নেই, ঠিক আছে, সহজে আপনি চিনে ফেলতে পারবেন। তো এই যে এইভাবেই তারা হাত করেছে। এখন এই যে বাংলার বিএনপি কোন কর্নার থেকে কথা বলে এটা ডক্টর ইউনূস ধরে ফেলায়, কারণ বিএনপি দেখা করতে গেলে ডক্টর ইউনূস সেগুলোতে থাকে এবং ডক্টর ইউনূস এটা পরিষ্কারভাবে ডক্টর ইউনূসের কাছে এরা ধরা খেয়ে যায়। ডক্টর ইউনূসের মূলত বুঝতে পারছে যে এরা চাইতেছে প্রশাসন যারা সৎ, যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে তাদেরকে সবাই জামাত বলে। একটা লোক এডিশনাল সেক্রেটারি, একটা জেলার ডিসি, কিছুদিন আগে আমি এই যে পঞ্চগড়ে গেছিলাম, সেখানকার ডিসির কাছে আসছে বিএনপির এক কন্ট্রাক্টর, আইসা বৈশা আছে। ডিসি কই? নামাজ পড়তে গেছে। এখন আসছে, আমি গেস্ট হিসাবে সেখানে বসেছিলাম, আসছে সেখানে তাকে বলছে এই কাজটা করে দেন, আপনার যত লাগে আমরা দিব। উনি ডিসি বলছে যে আপনার যত টত দেওয়া লাগবে না, আমি একটু যাচাই বাছাই করে দেখি দেওয়া যায় কি না, তাইলে দেওয়া যায়, গেলে আমি দিয়ে দিব। এ বাইরে বের হইল বিএনপি নেতা, বের হয়ে বলতেছে যে এই বেটা তো জামাত করে, এই জামাতের লোক। কেন? সে ঘুষ নিতে চায় নাই, এক নাম্বার। দ্বিতীয়ত হলো সে নামাজ পড়ে আসছে। তৃতীয়ত হলো তাকে তার স্বার্থটা সহজে দিয়ে দেয় নাই। সে বলছে আমি আপনাকে দিব, করে দেব, কিন্তু একটু যাচাই বাছাই করে দেব। এইটাই সে জামায়াত হিসেবে তাকে ট্যাগ দিয়ে দিয়েছে। তো এগুলো তো ইউনূস জানে, এই কারণে ইউনূস পাত্তা দেয় নাই। প্রশাসন মোটামুটি জামাতের সিনক্রোনাইজ অনুযায়ী ফিল্ড সাজানো থাকবে, আমি আপনাকে বলে দিলাম। কোনো পাত্তা নাই, বিএনপির কোনো লাভ নাই। লটারির নিচে বিএনপিকে ধামাচাপা দিয়ে দিছে, এখান থেকে আর বিএনপি উঠতে পারবে না। এক লটারিতেই বিএনপি কুল্লে খালাস। আগামী ভোট হবে জনগণের ভোট, আগামীর প্রধানমন্ত্রী হবে জনগণের প্রধানমন্ত্রী। সেটেলমেন্ট কাউন্টিং বাদ, পরিবার থেকে আসতে হবে, রাজনৈতিক পরিবার হইতে হবে, এগুলো চিন্তা করে আর লাভ নাই। আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। জনগণ যাকে ভোট দিবে সেই জনগণের লোক, জনগণ যাকে প্রধানমন্ত্রী বানাবে সেই জনগণের প্রধানমন্ত্রী। ওই ভারতের প্রধানমন্ত্রী, ওই লন্ডনের প্রধানমন্ত্রী, দ্যাটস ক্লোজড নাও ইট ইজ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন। এই দেশের সত্যিকার অর্থে যাদের দ্বারা মঙ্গল হবে তারা যেন ক্ষমতায় আসে, সেই দোয়ার সাথে এই নিরীহকে দোয়া করবেন। এই পৃথিবীর সবচাইতে নিরীহ লোক আমি, সবচাইতে নিরীহ লোক আমি, গুনাহগার মানুষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।